গতকাল বাংলাদেশে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সবচাইতে ভয়াবহতম ঘটনা হলো সচিবালয় আগুন। আপনাদের কি কোনো মনে প্রশ্ন জাগছে এই আগুন কেন হতে পারে, কারা দিতে পারে? দেশি বা বিদেশি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিনা? এখানে স্বৈরাচার খুনি আওয়ামী লীগের কোনো হাত থাকতে পারে কিনা? এই বিষয়ে আমরা পরে একটু আলোচনা করব সময়ের উপর ভিত্তি করে। আজকে আমার দেশ পত্রিকা বেরিয়েছে, দেখুন, ভারতীয় হাই কমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ, অর্থাৎ বাংলাদেশে যারা ভারতীয় অ্যাম্বাসডর ছিল, রাষ্ট্রদূত ছিল, তারা বেশিরভাগই বাংলাদেশ বিদ্বেষী। এইটি নিয়ে নিউজ করেছে। দেখেন, ময়ূখ রঞ্জন যেভাবে মিথ্যাচার ছড়ায়, ঠিক প্রায় সেরকম করেই তার মিথ্যাচার অপপ্রচারের সাথে এদের কথার মিল রয়েছে। অর্থাৎ ময়ূখ রঞ্জন যা বলছে সেটা সরকারের কথাই বলছে, ভারত সরকারের কথাই বলছে। যেমন পঙ্কজ শরণ, সে কি বলছে দেখেন, বাংলাদেশে আইনের শাসন নেই, হাসিনা সরকারের সঙ্গে দূরতম সম্পর্ক আছে, এমন কাউকে পেলেই গ্রেফতার করা হচ্ছে। বিনা সিকরি বলছে ডক্টর ইউনূস নয়, দেশ চালাচ্ছে জামায়াত ও ইসলামিক গোষ্ঠীগুলো। আর পিনাক রঞ্জন বলছে চীনের কাছ থেকে অস্ত্র কিনতে গিয়ে চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে ইউনূস সরকার। দেখেন কত বড় বিদ্বেষী, হিংসাত্মক হলে। মাত্র 4 মাস হলো সরকার এসেছে, ইউনূস সরকার। 4 মাসের মধ্যে কি চীনের সাথে সম্পর্ক করা সম্ভব না। শুধু এই রাষ্ট্রদূত না, রাষ্ট্রদূতদের বক্তব্যের মাধ্যমে বোঝা গেছে পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র করছে, কতটা ভারত বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী পুরো ভারত। এরপরে 2টা নিউজ আছে প্রথম পেজে। মুহিত কমিশনের পদত্যাগ দাবিতে আলটিমেটাম, জনপ্রশাসন সংস্কার সচিবের এই যে পদত্যাগের জন্য করেছে সচিবরা। এরপরে দেখেন, ক্ষোভে মাস্টারকে পরে নিজে বাঁচতে বাকিদের হত্যা, ওই যে বরিশালে ট্রেন। এরপরে শেষ পৃষ্ঠায় দেখেন বরিশালের জাহাজে ক্যাপ্টেনকে যে হত্যা করা হয়েছে, মাস্টারকে। শেষ পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মজার খবর আছে, সেটি হলো নিউ ইয়র্ক টাইমসের একটি খবর, আমেরিকান পত্রিকা। সেখানে লিখছে স্বৈরশাসক হাসিনার ক্ষমতাচ্যুতির পর গণতন্ত্র পুনর্নির্মাণে কাজ করছে শিক্ষার্থীরা। খুব ভালো একটি খবর কিন্তু এই যে এটা, স্বৈরশাসকে হাসিনার ক্ষমতাচ্যুতির পর পুনর্নির্মাণে কাজ করছে শিক্ষার্থীরা, গণতন্ত্র পুনর্নির্মাণে। এরপরে আছে একজন শহীদের কথা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন স্ত্রী। বিয়ে বার্ষিকীর দিনে শহীদ হন কলা বিক্রেতা মিরাজুল। মিরাজুল যেদিন তার বিয়ে বার্ষিকী ছিল সেদিনই শহীদ হয়েছেন। তিনি কলার ব্যবসা করতেন। এরপরে একটি চমৎকার নিউজ আছে, সালমান এফ রহমান, সালমানের চাপে দেওয়া ঋণের সব খেলাপি। মানে সালমান এফ রহমান যত ঋণ নিয়েছেন সবই খেলাপি, তার চাপে যত ঋণ নেওয়া হয়েছে। এখানে 2টি গুরুত্বপূর্ণ নিউজকে কোট করা হয়েছে। 15,000 কোটি টাকা ঋণ দিয়ে মহাবিপাকে ব্যাংকগুলো, 15,000 কোটি টাকা। বড় ঋণ পুনর্গঠনে বিশেষ সুবিধা দেয় বাংলাদেশ। দুর্ঘটনা নাকি গুপ্ত হত্যা, নির্বিকার প্রশাসন। এই যে ছাত্রদেরকে বারবার হত্যা করছে বিভিন্ন জায়গায়, দেখতে পাচ্ছেন। কয়েকজন ছাত্রকে কিন্তু তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তারপরে সরকারের ধান চাল সংগ্রহ, যে কৃষকের কাছ থেকে সংগ্রহ করে, এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। এরপরে শুধু রাজশাহীতে র্যাব ও পুলিশের হাতে গুমের শিকার হয়েছে 63, বেশিরভাগই হয়েছে ক্রসফায়ারের নামে 116টি বিচার বহিত হত্যাকাণ্ড ঘটেছে। আচ্ছা, এরপরে সুন্দর একটি খবর হলো, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে
বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ। যাই হোক, তারা সাক্ষাৎ করুক, দেশ এদিকে রসাতলে যাক, তাদের চিন্তা কি আল্লাহই ভালো জানে। এরপরে আজকে লুৎফর রহমান নামের একজন দেশপ্রেমিকের সাক্ষাৎকার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ চাইলে স্থানীয় সরকার সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত। দেখেছেন? এরপরে ওই যে নির্যাতনের ঘটনা, আপনার এই যে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন আলেমদেরকে এই আওয়ামী লীগের আমলে, সেটার একটা কলাম থাকে। সেখানে আজকে মূলত আছে খলিলুর রহমানের নাম। তিনি তামির বিখ্যাত মাদ্রাসা তামিরুল মিল্লাতের শিক্ষক। তিনি কোরআনের ক্লাস থেকে অস্ত্র মামলায় জেলে। এখানে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে, তার সাথে খলিলুর রহমানের সাথে দেখা যাচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এটা জামায়াতের মহানগরের নেতা। এইভাবে নির্যাতনের কাহিনী, এটা এখন আমার পড়া হয়নি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাতে চাই। আজকে আমার দেশের একটি সমালোচনা আছে, সেটি আপনাদেরকে বলবো। সৎপাত্রে কন্যাদান বিষয়ে একটি লেখা আছে, এটা সুযোগ হলে আপনারা পড়বেন। সৎ ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়ার বিষয়ে একটি ফিচার আছে, শাহরিয়ার সুলতান লিখেছেন। আর বিটিভির বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান। এরপরে শিক্ষা দীক্ষা তো আছেই, খেলার খবরও নিয়ে বললাম না, সমালোচনাটা বলি আপনাদেরকে। না, বিনোদন পৃষ্ঠা নিয়ে একটি কথা বলতে চাইছিলাম আপনাদেরকে। বিনোদন পৃষ্ঠা দুই পাশে বিজ্ঞাপনে ভরা। বিনোদন পৃষ্ঠা, খেলার পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা, এই চারটা পৃষ্ঠায় আমি আমার দেশের কাছে অনুরোধ করব যেন উপরের অংশে কোনো বিজ্ঞাপন না থাকে। মানে পত্রিকার এই যে দুইটা অংশ তো ভাঁজ করলে, একটা হলো উপরের অংশ আর একটা হলো নিচের অংশ। যেমন এখানে নিচের অংশ বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নোমান গ্রুপ, দেখতে পাচ্ছেন এই যে এই বিজ্ঞাপন। উপরের অংশ ফ্রেশ, আমরা নিউজটা পাচ্ছি। কিন্তু বিনোদন পাতার খবরে এই জিনিসটা একটু বোরিং লাগে। নিচের অংশে থাকুক, উপরের অংশটা ফ্রেশ থাকুক, অন্তত চারটা পৃষ্ঠায়। অন্যান্য পৃষ্ঠায় দেখ, সমস্যা নাই। ফার্স্ট পেজ, লাস্ট পেজ, স্পোর্টস পেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেজ। হ্যাঁ, কারণ এই পৃষ্ঠাগুলা ইয়াংরা পড়ে, তারপরে আপনার নারীরা পড়ে, ছাত্রীরা পড়ে, তারপরে সর্বমহল পড়ে প্রথম পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা সর্বমহলে পড়ে। এই কারণেই এই অনুরোধটা আমার দেশের কাছে করেছি। তো আজকের আমার দেশ হট। ভারত যদি আরও সুন্দর হইতো যদি সচিবালয়ের আগুন লাগার খবরটি কভার করতে পারত। এই আমার দেশের সাথে একটি কোরপত্র আছে। এই কোরপত্রটি বিশেষ কোরপত্র। এখানে সব বাঘা বাঘা সাংবাদিকের কলাম লেখা। বাঘা বাঘা এই সাংবাদিকরা কারা? এই যে দেখেন, ফিনিক্স পাখির মতো আমার দেশের নতুন উন্মেষ জাহেদ চৌধুরী। হ্যাঁ, সুন্দর কলাম লেখে, কিন্তু মানে অনুসন্ধানী সাংবাদিক। কোনো বাধা দমাতে পারেনি আমার দেশকে। অলিউল্লাহ নোমান একটা হিরো। আপিল বিভাগ মানেই সরকারের স্টে, অলিউল্লাহ নোমানের লেখা। স্কাইপি কেলেঙ্কারি নাম করা এম আবদুল্লাহ, আরেক জাদ্রেল, জীবন দিয়েছে সাংবাদিকরাও। এম আবদুল্লাহ লেখা, মানে এম আবদুল্লাহ কঠিন রিপোর্টার। আবু রুশদ, মইনিউ সরকার বিদেশিদের ব্রেইন চাইল্ড। সে আমার মনে আছে 8 সালে এটা লিখেছিলেন তিনি আমার দেশ পত্রিকায়। দীর্ঘদিন পর আবার তিনি লিখলেন। তিনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন, সম্ভবত ক্যাপ্টেন ছিলেন। আবু রুশদ আমার পছন্দের। গোয়েন্দাদের উপরে তার নানান রকম গবেষণা আছে এবং তার একটি সম্পাদকীয়, মানে তার সম্পাদনায় একটি ম্যাগাজিন বাইরে হয়, বাংলাদেশ ডিফেন্স। বাংলাদেশের ডিফেন্স নিয়ে খুব একটা রিসার্চ হয় না, কিন্তু উনি এটা চালিয়ে যাচ্ছেন। এরপর একটি কলাম আছে 24-এর গণ অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষা। আমার আজকে সন্ধ্যার ভিডিও থাকবে নাহিদ ইসলামকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটা নিয়ে। আচ্ছা, প্রতিবাদী চেতনা থেকে গান, মিতু আক্তারের কলাম। দ্রোহের গাফিলতিতে জুলাই গণ অভ্যুত্থান।
স্বাধীনতার আকাশে উঠছে বলাকা, ঘুরছে মনস্টার। স্বাধীনভাবে আমরা উঠছি, কিন্তু দৈত্য আছে এর সাথে, আমাদেরকে কিন্তু ক্ষতি করে দিতে পারে। সত্যি কথা বলছে। ঐতিহাসিক 9 দফা স্বৈরাচার হটানোর সনদ, চিনছেন আব্দুল কাদের? এটা নিয়ে একটি ভিডিও বানানো যায়। এই যে আব্দুল কাদের, যিনি 9 দফা দিয়েছেন। সাদেক কায়েম, জাহিদুর রহমান এরা লিখে দিয়েছে 9 দফা। এটা নিয়ে আবার একটু দ্বিমত ছিল, 8 দফা হবে নাকি 9 দফা হবে। 23 তারিখে মনে আছে, 9 দফার মধ্যে গোপনভাবে 1 দফা ছিল। 19 তারিখে, দুঃখিত, 19 তারিখে 9 দফা দেওয়া হয়েছে। এরপরে আছে বিপ্লব, সৈয়দ মুসা রেজা, বিপ্লব প্রশ্ন ও প্রত্যাশা। লাস্ট এরপরে আছে আমিরুল মুমিনিন মানিক, নাম শুনছেন আপনারা? চরম সুবিধাবাদী, খুব ভয়াবহ সুবিধাবাদী লোক। এর কীভাবে ওই সব 2-1 জায়গায় সব কিছু সুবিধাবাদী ঢুকে যায়। এই একটা ঢুকে গেছে, হ্যাঁ, এই পত্রিকায় কাজ করে না, করে কিনা জানি না, তবে এখানে ঢুকে গেছে লবিং টবিং করে। মানে সে গানও লেখে, গান গায়, খবর পড়ে, রিপোর্ট করে, দুনিয়ার সব আমি নিজেই, আবার সুরও করে। আচ্ছা, যাই হোক, এটা আমার মতামত। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সংস্কৃতি অভিযাত্রা, ডক্টর ফজলুল হক তুহিন। যাই হোক, কলামগুলা পরিচয় করিয়ে দিলাম। তবে কাদেরের, এই যে আমাদের আন্দোলনকারী 9 দফা দিয়েছে, তার এটা কিন্তু এই আপনারা পড়ার চেষ্টা করবেন যদি থাকে, আর নইলে তাকে নিয়ে আমার ভিডিও থাকবে আগামী পরশু। এই কাদেরের এই লেখার উপরে বিশ্লেষণ থাকবে, রিভিউ থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের আমার দেশের সাথে থাকবেন, সামনে থাকলে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নিতে পারেন, তারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। আর নাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আরও বিস্তারিত ভিডিও বানানোর সুযোগ আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।